This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসএসকেএম এর নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেপ্তার এনআরএস এর অস্থায়ী কর্মী, ওয়ার্ড বয় পরিচয় দিয়ে নাবালিকা রোগীকে শৌচাগারে নিয়ে গিয়ে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেপ্তার এনআরএস এর অস্থায়ী কর্মী অমিত মল্লিক। এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, যে খবরে চাঞ্চল্য, এসএসকেএম এর নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেপ্তার এনআরএস এর অস্থায়ী কর্মী। আরো একবার সেই হাসপাতাল এবং হাসপাতালে এক নাবালিকাকে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ সামনে আসছে। গ্রেপ্তার এনআরএস এর অস্থায়ী কর্মী। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, শ্রাবন্তীর সঙ্গে কথা বলবো। শ্রাবন্তী, এই গোটা ঘটনা এখনো অবধি ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে? এই যে হাসপাতাল বারবার করে ভয়ে ত্রাসের জায়গা হয়ে যাচ্ছে, কেন? তারা তো সাধারণ মানুষজন তো পরিষেবা নিতে যায় সেখানে এই ধরনের ঘটনা বারবার করে কেন? এই পরিস্থিতি কি কারণে? দেখো, আরজি করের ঘটনা ঘটলো তার এক বছরের মধ্যে ফের আরেকটা সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম এর মতো জায়গায় ফের একই ধরনের ঘটনা, এবং সেখানে সবথেকে বড় কাণ্ড যখন ঘটছিল, যে অভিযুক্ত সে হাসপাতাল স্টাফেদের যাওয়া পড়ে গেছে। এখন জানা যাচ্ছে যে সেই অমিত আদতে কোনো রকম এখানে কখনো চাকরি করেনি, সে সোমনাথ পণ্ডিতে বেশ কিছুদিন ধরে চাকরি করেছিল। তাহলে এখন প্রশ্ন হলো যে এই স্টাফের জামা সে কোথায় পেল? দুই নম্বর হচ্ছে, আমরা ট্রমা কেয়ারের ছবিটা একটু দেখানোর চেষ্টা করবো, যার সামনে এই মুহূর্তে আমরা রয়েছি। ট্রমা কেয়ারে সাধারণভাবে যখন কেউ আসেন, যেমন এই মুহূর্তে আমরা একটি অ্যাম্বুলেন্সে রোগী নামানো হচ্ছে দেখতে পাচ্ছি, তাদের পরিবারের লোকেরা রয়েছেন, সকলকে যেতেও দেওয়া হয় না। বিশেষত যখন স্টাফেরা আসেন তাদের গলায় একটা আইডেন্টিটি কার্ড থাকে, নির্দিষ্ট পোশাক থাকে। তাহলে প্রশ্ন হলো, অমিত কিভাবে এই আইডেন্টিটি কার্ড বা পোশাক পেল? তার গলায় কি সত্যি আইডেন্টিটি কার্ড ছিল? যদি না থাকে তাহলে ভিতরে কী করে তাকে ঢুকতে দেওয়া হলো? এবং সে দীর্ঘক্ষণ সেখানে ছিল, তার মানে নিশ্চিতভাবে তার এখানে রেগুলার যাতায়াত ছিল, নিয়মিত যোগাযোগ করতো সে এখানে। তাহলে আর কে আছে তাকে কেন যেতে আসতে দিত এবং কিভাবে অনুমতি পেত? এই প্রশ্নটা বারবার উঠে আসছে। একটু ফিরে যাব আরজি করের সময়, যে সময় শীর্ষ আদালতে একটা গাইডলাইন বেঁধে দিয়েছিল যে প্রত্যেকটি সরকারি হাসপাতালে সেখানে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে চিকিৎসক পাশাপাশি যারা রোগীরা আসছেন। তার কারণ গোটা মামলায় এই প্রসঙ্গটা উঠে এসেছিল যে যেমন অনেক সময় রোগীদের পরিবারের হাতে আক্রান্ত হন চিকিৎসকেরা, ঠিক তেমনিভাবে রোগীর পরিবার তারাও কিন্তু খুব একটা নিরাপদ নন। অর্থাৎ যারা চিকিৎসা করাতে আসছেন এবং যারা চিকিৎসা করছেন উভয় কিন্তু নিরাপদ নন। রাতের অন্ধকারে যখন যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো সময় চিকিৎসার প্রয়োজন হতে পারে, তাহলে রাতের অন্ধকারে যদি এই তিলোত্তমার মতো ঘটনা ঘটে তাহলে কিভাবে সাধারণ মানুষ ভরসা রাখবে? এবং সেটা কিন্তু ছোটখাটো কোনো হাসপাতাল নয়, ছোটখাটো কোনো দূরের কোনো জেলা। এই ধরনের ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তিলোত্তমারা এই হাসপাতালগুলোতে এখনো নিরাপদ নয়। এবং একেবারেই শ্রাবন্তী ঠিক যে কথাটা বলছিল, মানে যে কোনো হাসপাতাল নয়, একটা সুপার স্পেশালিটি সরকারি হাসপাতাল, সেখানে চিকিৎসার পরিষেবার জন্য এসে একজন নাবালিকাকে যৌন হেনস্থার শিকার হতে হলো। তাকে শৌচাগারে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করলো ওই হাসপাতালেরই অন্য এক সরকারি হাসপাতালের অস্থায়ী কর্মী। প্রশ্ন হচ্ছে, এনআরএস এর অস্থায়ী কর্মী এসএসকেএম এ কি করছিল? কোথায় ছিল তার আইডেন্টিটি কার্ড? কেন পুলিশ দেখলো না? হাসপাতালে তো পুলিশ মোতায়েন থাকার কথা। যদি ওই নাবালিকা রোগীর সঙ্গে আরও বড় কোনো বিপদ ঘটে যেতে পারতো তাহলে তার দায় কে নিত? এই রকম একাধিক প্রশ্ন এই মুহূর্তে অন্যান্য রোগীর যে পরিজনরা আসছেন হাসপাতালে তাদের মনে উঠছে। তিলোত্তমা মৃত্যুর পরে শীর্ষ আদালতে বারবার গুরুত্ব দেওয়া হয়েছিল যাতে চিকিৎসক এবং রোগীর পরিবার তাদের নিরাপত্তা বজায় রাখা হয়, কিন্তু তারপর দেখা গেছে এক বছর পরেও অবস্থা সেই তথই বছর। এখানে এই মুহূর্তে যে ট্রমা কেয়ারের সামনে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, সেখানে যারা আসছেন পেশেন্ট পার্টি থেকে, পরিবার থেকে, তাদের প্রত্যেকের যে চেকিং সেগুলি করা হচ্ছে। এমনকি যারা স্টাফ রয়েছেন তাদের আইডি কার্ড এবং বাকি চেকিং করেই একমাত্র ভিতরে অনুমতি দেওয়া হচ্ছে। তাহলে প্রশ্ন উঠছে, অমিত কিভাবে হাসপাতালে যে সমস্ত স্টাফ রয়েছে তাদের পোশাক পরে ভিতরে অনুমতি পেল? তাহলে কি নিয়মিত যাতায়াত ছিল তার? বিভিন্ন প্রশ্ন উঠছে এই ঘটনার পরে। ক্যামেরা কুণাল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শ্রাবন্তী সাহা, টিভি9 বাংলা, কলকাতা। আর আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। অর্চনা দি, আরজি কর ঘটনার এক বছর সদ্য পেরিয়েছে এবং তারপর আবারও সেই একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি
এবার সেটা এসএসকেএম, এবং সব থেকে অদ্ভুত বিষয়, যে অভিযুক্ত সে কিন্তু এসএসকেএম এর কর্মী নয়, এনআরএস এর অস্থায়ী কর্মী। জাতীয় মহিলা কমিশন এই গোটা বিষয়টি নিয়ে কি ভাবছে, আপনাদের পরবর্তী পদক্ষেপ কি জানতে চাইবে অর্চনা দে। দেখুন, আমরা তো যেরকম আমরা খবরটা পাওয়া মাত্রই সুমোটো কগনিজেন্স এটার উপরে নিয়েছি, কিন্তু আমার না প্রত্যেক দিন সকালবেলা যে শিক্ষা অনুষ্ঠান, এই যে ইনস্টিটিউশন বা হাসপাতাল বা মেডিকেল কলেজগুলো এইভাবে ঘটনাগুলো ঘটছে আর বাইট দিচ্ছি, আমার খুব অসহায় লাগছে। একজন বাংলার মহিলা হিসেবে, একজন মা হিসেবে প্রত্যেক দিন অহরহ যেভাবে এই ছাত্রছাত্রী, ডাক্তার, মেয়েদের উপরে একটা টার্গেট করে তাদের উপর ঘটনা ঘটছে এবং তাদের কারোর কোনো রকম বিচার এখনো অবধি হয়নি। পশ্চিমবঙ্গে যারা রেপিস্ট বা যারা মেয়েদের উপরে ক্রাইম করছে, অ্যাটেম্প টু রেপ বা মার্ডার করছে, তাদের দেখুন 100 জনের 3 জনের শাস্তি হয় আর 97 জন ঘুরে বেড়ায়। 4 লক্ষের উপর মহিলাদের উপর ঘটিত অত্যাচার আজ অবধি পশ্চিমবঙ্গে বিচারাধীন, বিচার হয়নি। ডেট পে ডেট। কোথায় যাবে বাংলার মেয়েরা? সরকারের উদাসীনতা, তার সাথে পুলিশের তৎপরতার অভাব, সঠিক রিপোর্টের অভাব, যারা অভিযুক্ত তারা ঠিক ফাঁক দিয়ে গলে বেরিয়ে যাচ্ছে আর শাস্তি হচ্ছে না বলে ঘটনা এত বাড়ছে। আর মেয়েদের প্রতি এখন প্রত্যেকটা রাজনৈতিক ভাবে হোক, যে কোনো ভাবে হোক, একটা কমোডিটির মতো ব্যবহার করা হয়। মেয়েদের যেন ভোগ্য বস্তু, যে কোনো ভাবে তাদের উপরে তাদের সম্মান, তাদের সুরক্ষা, তাদের সেই সবের জন্য যে তাদের বাড়িতেও মা বোন আছে এবং আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে, সেই বোধটা মানুষের মন থেকে চলে গেছে, বিশেষ করে যারা একটু পয়সাওয়ালা, একটু ইনফ্লুয়েন্সিয়াল। এই জিনিসটাকে সরকার যদি কঠোর হাতে দমন না করে এবং দোষীদের যদি কঠোরভাবে শাস্তি না দেয়, কমিশন তো কমিশনের কাজ করবে এবং একটা কেসও ছাড়বে না, কিন্তু পুলিশকে অ্যাক্টিভলি এদের অ্যারেস্ট করা এবং উপযুক্ত সেকশন দেওয়া, ফার্স্ট কোর্টে এদের বিচার করে ইমিডিয়েটলি দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে কিন্তু মেয়েদের নিরাপত্তা পশ্চিমবঙ্গে সত্যি সত্যি যতই বড়াই করি আমরা যে আমাদের এদিক ওদিক থেকে আমাদের এই হচ্ছে কলকাতা বিখ্যাত শহর, কলকাতার মেয়েদের অবস্থা, পশ্চিমবঙ্গে মেয়েদের অবস্থা সবচেয়ে খারাপ। অনেক ধন্যবাদ অর্চনাদি। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডক্টর কৌশিক বিশ্বাসের সঙ্গে। ডক্টর বিশ্বাস, ঠিক এই জায়গাটাই জানতে চাইব, এসএসকেএম যা প্রতিনিয়তই আসে খবরের শিরোনামে, কিন্তু সেটা ভালো খবরের জন্য, যে জটিল থেকে জটিলতর অস্ত্রোপচারে সাফল্য এসএসকেএম এর, দূর দূরান্ত ভিনদেশ থেকেও সেখানে বহু মানুষ আসেন সুচিকিৎসার আশায়। সেখানে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা, এবং সেটা আরজিকর কাণ্ডের মাত্র 1 বছরের মাথায়। একজন চিকিৎসক হিসেবেই বা আপনি এই ঘটনাটাকে কিভাবে দেখেন, আর কি বলবেন এই হাসপাতালের সুরক্ষা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে? দেখুন, প্রথমেই আপনাদেরকে বলি যে এই ঘটনাটা আমি যতদূর খবর নিয়ে জেনেছি, একটা ওই পিপিপি মডেলের স্টাফ টয়লেটে হয়েছিল এবং যখনই ঘটনাটা আমাদের পিজি হাসপাতালের প্রশাসনিক কর্তৃপক্ষ জানতে পারেন, তৎক্ষণাৎ তারাই পুলিশে রিপোর্ট করেন এবং তারাই অত্যন্ত দ্রুততা এবং ক্ষিপ্রতার সঙ্গে সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দেন, যার ফলস্বরূপ 2 থেকে 3 ঘন্টার মধ্যে যে কালপ্রিট সে অ্যারেস্টেড হয়েছে। আমি আবারও আপনাদের বলছি, 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই যে কালপ্রিট অ্যারেস্টেড হলো, যে কিনা কোনোভাবেই পিজি হাসপাতালের কখনো চাকরি করেনি, সে আমি যতদূর খবর পেয়েছি একটা স্ক্রাব পরে, স্ক্রাব মানে আমাদের ওই ওটিতে যে ওয়ার্ড বয় বা যারা থাকে তারা যে নীল রঙের টাইপের ড্রেস করে, সেইভাবে কিন্তু ঢুকেছিল। সে কোনো ফলস আইডেন্টিটি কার্ড বা এরকমও কিছু ছিল না এবং পিজি কর্তৃপক্ষের অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজের জন্যই কিন্তু সে 2 থেকে 3 ঘন্টার মধ্যে অ্যারেস্টেড হয়েছে এবং আমরা নিশ্চিত পুলিশ তদন্ত করছে এবং এই দোষীকে এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা পুলিশ করবে যাতে আগামী দিনে কেউ এরকম দুষ্কর্ম করতে সাহস না করে। এবং একটু আগে আমি আপনাকে এটা বলতে বাধ্য হচ্ছি যে জাতীয় মহিলা কমিশনের একজন যিনি কথাটা বললেন, আমি সেই কথার পৃষ্ঠে শুধু একটাই কথা বলবো যে দিল্লির যন্তর মন্তরে যখন কুস্তিগিরেরা তাদের পদক ফেলে এসেছিলেন তখন উনি কোথায় ছিলেন, বা উত্তরপ্রদেশের হাতরাসের ঘটনা ঘটার সময়ও উনি কোথায় ছিলেন। যাই হোক, আমরা সেই ঘটনাগুলোকে দিয়ে এই ঘটনার কোনো তুলনায় আনতে চাইছি না। আমি শুধু এটুকুন বলবো যে পিজি হাসপাতাল কর্তৃপক্ষের দ্রুততা ও ক্ষিপ্রতার সঙ্গে অ্যাক্ট করেছে বলেই কলকাতা পুলিশও 2 থেকে 3 ঘন্টার মধ্যে একে ধরেছে এবং এর চূড়ান্ত এবং চরমতম শাস্তি হোক, এটাই তৃণমূল কংগ্রেস চায়। ধন্যবাদ ডক্টর বিশ্বাস। এমন একমাত্র আসলে সমস্যাটা হচ্ছে ঘটনা একবার নয়, একাধিকবার, কখনো আরজিকর, কখনো উলুবেড়িয়া, কখনো মোহাম্মদবাজার হাসপাতাল, আর এবার
খোদ এসএসকে। রাজ্য সরকারের গর্বের হাসপাতাল, ফের বেআবরু সরকারি হাসপাতালের নিরাপত্তা। কোথাও চিকিৎসককে ধর্ষণ খুন, কোথাও চিকিৎসক নার্সকে ধর্ষণ খুনের হুমকি, কোথাও হাসপাতালে ঢুকে নার্সকে মার, আর এবার এসএসকেএম এর মধ্যেই নাবালিকা রোগীকে যৌন হেনস্থার অভিযোগ। আমরা তো নিজেরা ভয় পাই যে একা একা বাইরে গেলে আমাদেরও কি দুর্ঘটনা ঘটবে। খুব উদ্বেগের বিষয় আছি তো আমরা এইসব ঘটনাতে। আমরা মহিলা আছে, সব আছে, কখন কি এইভাবে ঘটনা ঘটিয়ে দেবে, হাসপাতালের নিরাপত্তা কোথায়? সত্যি একটা চিন্তার বিষয়, নিজেরা ভয় পাচ্ছে, অবশ্যই ভয় পাচ্ছে, সবাই ভয় পাচ্ছে। যেমন হসপিটালে ঘটছে, কর্মক্ষেত্রে ঘটছে, গাইঘাটের ঘটনা আপনি দেখুন, রাস্তায় ঘটছে, দুর্গাপুর দেখুন আপনি, চারিপাশে মানে কোনোভাবে একটা যারা ঘটনাগুলো ঘটাচ্ছে তারা ভেবে নিচ্ছে এটা পশ্চিমবঙ্গ তাদের জন্য স্বর্গরাজ্য, এবং সেটা ভাবার যুক্তিসঙ্গত কারণ আছে। কারণ প্রশাসন যদি তার দায়িত্ব তাদের সঠিকভাবে পালন করতে দেওয়া না হয় তাহলে ঘটনা বারবার ঘটবে। এতটা সাহস তাহলে তারা পেতে পারত না, যদি না এদের পেছনে কারণ ক্ষমতার যদি প্রশ্রয় না থাকে এতটা সাহস তারা পেত না। আমার যেটা মনে হচ্ছে ওই আমাদের রাজ্য সরকার বর্তমানে না মানে বধির হয়ে গেছে, তাদের শোনার বোঝার ক্ষমতা তারা হারিয়ে ফেলেছে। প্রচুর মানুষ বিক্ষোভ দেখিয়েছে, ডাক্তারবাবুরা মুখ খুলেছেন, জুনিয়র ডাক্তাররা মুখ খুলেছেন, তারপরেও যদি একটি সরকারের কোনো সম্বিত না ফেরে, এমনকি সুপ্রিম কোর্ট যেখানে ইন্টারফেয়ার করেছে, তারপরেও যদি সেই রাজ্য সরকার বধিরতা বজায় রাখে, এই রাজ্য সরকারের কাছ থেকে আর বেশি কিছু আশা করা যায় না। বোঝা যাচ্ছে যে এই রাজ্য সরকারের এক্সপায়ারি ডেট সেটা চলে এসেছে বা পার হয়ে গেছে, এবার শুধু শেষ ধাক্কাটা প্রয়োজন। বোনদের সম্মান রক্ষায় যদি প্রাণ যায় যাক, তবু সমাজ থেকে এই অসুরদের বার করতে হবে, এমনই প্রতিক্রিয়া মেয়র ফরহাদ হাকিমের। যেরকম আমাদের বোনেরা যেরকম আমাদের দীর্ঘজীবন কামনা করছে, আজকের দিনে আমাদের সব ভাইদের শপথ নিতে হবে এই বোনেদের সম্মান রক্ষায় যদি প্রাণ যায় যাক, তবু যাদের এই অসুর বৃত্তি যাদের আছে তাদের এই সমাজ থেকে বার করে দিতে হবে। কারণ একটা নারীর অসম্মান নয়, এটা একটা সমাজের অসম্মান, আমাদের মানব জাতির অসম্মান হয়। সুতরাং আমরা সবাই এটার সাথে মানে we are all affected, this society is affected. আমরা কথা বলেছিলাম জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর সঙ্গে, শোনাবো তার প্রতিক্রিয়া। তার পাশাপাশি মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর রঞ্জন ভট্টাচার্য, তিনি এই ঘটনাকে কিভাবে দেখছেন, কেন বারবার সমাজে ঘটছে এই ধরনের ঘটনা, কি জানাচ্ছেন তিনি, শোনাবো। এই মানুষগুলো যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত, এরা হয় শাসক দলের ছত্রছায়ায় বসবাস করে, না হয় বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্মের জায়গা থেকে যুক্ত। তাহলে এই ছত্রছায়া থেকে মুক্ত করে আইনের শাসন প্রতিষ্ঠিত করা প্রয়োজন, এবং এই অসামাজিক কাজের জন্য যে সাংস্কৃতিক মানন পরিকাঠামো তৈরি করা প্রয়োজন, এই পরিকাঠামো পাশাপাশি আমাদেরকে তৈরি করার দিকে নজর দিতে হবে। তাহলে প্রয়োজন একমাত্র গণ আন্দোলন। বিভিন্নভাবে চিকিৎসক, চিকিৎসা কর্মী বা সাধারণ জনগণ যারা চিকিৎসা পরিষেবা দিতে আসে তারা যৌন লালসার শিকার হচ্ছেন, এবং এর থেকে বোঝা যাচ্ছে আমাদের সমাজ কত অসুস্থ এবং প্রশাসনিক শ্লথতা। আজকে এরকম প্রকাশ্য দিবালোকে এই ঘটনা আবার আঙুল তুলে দেখিয়ে দেয় যে আমাদের নিরাপত্তা কত অভাব, এবং যৌন লালসা, বিকৃত রুচি, ঠিকাদার থেকে শুরু করে অস্থায়ী কর্মচারী, হোমগার্ড সবাই মিলে যেরকম অরাজকতা সৃষ্টি করেছে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। হাইকোর্টের আগে বোনের সম্ভ্রম বাঁচাতে গিয়ে আক্রান্ত চিকিৎসক অধ্যাপক। গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকার ঘটনার 24 ঘন্টার পর অবশেষে চাঁদপাড়া থেকেই 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কি ঘটেছিল, টিভি9 বাংলাকে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন আক্রান্ত তরুণী ও তার চিকিৎসক দাদা। এই বক্তব্য শোনাবো আপনাদেরকে, তবে তার আগে সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, ঘটনা ঠিক কি ঘটেছিল? তো নিশ্চয় দেখো, আমি ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি গাইঘাটা থানা এলাকার, এই যে রাস্তা, এই রাস্তায় সামনের দিকে সোজা চলে যাচ্ছে চাঁদপাড়া স্টেশনের দিকে। সবসময় কিন্তু জনমানুষের এখান থেকে যাতায়াত রয়েছে, আর এখান থেকেই কয়েকশো মিটার দূরেই এই যে নির্যাতিতা যে ইঞ্জিনিয়ারের তরুণী ইঞ্জিনিয়ার, তার বাড়ি। এবং গত মঙ্গলবার রাতে সে তার বন্ধুর সঙ্গে বাইকে চেপে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন, এবং তিনি যেটা দাবি করছেন বা তার যেটা অভিযোগ, ঠিক এই জায়গাতে যখন তারা এসে পৌঁছয় কয়েকজন যুবক বা একদল যুবক তারা তাদের পথ আটকানোর চেষ্টা করে, এমনকি ওই তরুণীকে উদ্দেশ্য করে কুরুচিকর নানা ধরনের মন্তব্য করা হয়। এবং বাইক দাঁড় করানোর পরেই কিন্তু তরুণীর দিকে তারা এগিয়ে যায়, তরুণীর হাত ধরে টানাটানি করার চেষ্টা করে, এবং প্রতিবাদ করতে তার বন্ধু
অর্থাৎ যে বাইক চালক ছিলেন তার বন্ধু, সে যখন এগিয়ে যায় তাকে বেধড়ক মারধর করা হয়। এমনকি পরিস্থিতি বেগতিক বুঝে ওই তরুণী ইঞ্জিনিয়ার তিনি তার চিকিৎসক দাদাকে ফোন করেন। তার দাদা তার বন্ধুদের নিয়ে ছুটে আসেন এবং ঘটনাস্থলে এসে পৌঁছতে তার চিকিৎসক দাদাকেও বেধড়ক মারধর করা হয়। তরুণীকে মারধর করে তার মেরে ঠোঁট ফাটিয়ে দেওয়া হয়। পরবর্তীতে গাইঘাটা থানার পুলিশ এসে এই এলাকা থেকে তাদেরকে উদ্ধার করে। ব্যাপক উত্তেজনা তৈরি হয়। তবে স্বাভাবিকভাবেই মহিলাদের নিরাপত্তা নিয়ে কিন্তু এই ঘটনাকে সামনে রেখে একটা প্রশ্ন অবশ্যই সামনে উঠতে শুরু করেছে, স্থানীয় বাসিন্দারাও প্রশ্ন তুলতে শুরু করেছেন। তবে যেটা সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় যে এই চাঁদপাড়ার এলাকাতে বেশ কয়েকটি কালী পুজো বড় বড় হয় এবং প্রচুর মানুষের ওই দিন রাস্তায় 12:30 থেকে 1:45 মানুষের উপস্থিতি ছিল এবং তার মাঝেই এ ধরনের যে ঘটনা, সেই ঘটনাতে কিন্তু রীতিমতো আতঙ্কগ্রস্ত ওই ইঞ্জিনিয়ার তরুণী, এমনকি তার চিকিৎসক দাদা, এমনকি ইতিমধ্যে 4 জনকে পুলিশ গ্রেফতার করেছে। হওয়ার মতোই ঘটনা, অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ। মঙ্গলবার রাতে আপনি বেরিয়েছিলেন আপনার বন্ধুর সঙ্গে, তখন কটা বাজে এবং কি পরিস্থিতি তৈরি হলো? 4 জন মতন পরপর যাচ্ছিল। সামনে থেকে আসার সময় ফার্স্টে মিসবিহেভ, যেটা বাজে হয় যে কথা বলা, সেগুলো শুরু করে। দেন বাইকটা জাস্ট কোনো ধাক্কা মেরে যখন দাঁড়িয়ে যায় বাইকটা, তখন এসে গায়ে হাত দেওয়ার চেষ্টা করে এবং যে সামনে বাইক চালাচ্ছিল তাকে ধরে নামিয়ে মারধর, আমাকেও সেম হাতে বাইক দিয়ে মারধর। ওরা নর্মালি ছিল, কোনো কিছু দিয়ে নয়, জাস্ট পাঞ্চ করা হলো মুখে, হাতে বাইট করা হচ্ছে। আমি এগুলো কি মস্তিষ্কের লোকজন আমি বুঝতে পারি না। হাতে বাইট করা হলো আর মারধর, সেগুলো তো আছেই, সেগুলো তো আর মেনলি মুখে পাঞ্চ করলো, পড়ে গেলাম। তার আগে হাত ধরে নিয়ে যেহেতু ঠেকাতে গেছি, হাতে বাইট করছে। না, এখন যেটা জানা যাচ্ছে ওখানে লোকালি বাট ইনফ্লুয়েন্সিং কারোর ফ্যামিলির পার্সন, তার জন্যই এত উদ্ধত্ত এদের মধ্যে, যে যেখানে দাঁড়িয়ে যেখানে সেখানে যা কিছু করতে পারে। আমরা বাড়ির কাছে যদি এরকম সেফ না হতে পারি, তাহলে বাইরের লোক, এত লোক পুজো দেখতে আসে, এত কিছু, তারা কি ও জানি না। দাদাকে ফোন করেছিলেন, আপনার দাদা তার বন্ধুদের নিয়ে সেখানে পৌঁছেছিল, সময় মতন পৌঁছতে না পারতো, তাহলে কি মনে হয় মানে আরো বড় কোনো একটা, তাহলে আমার মনে হয় যে আমি এখানে আর কথাও বলতে পারতাম না। মানে ওখান থেকে ধরে হয়তো অন্য জায়গায় এতটাই ইনফ্লুয়েন্সিং পাওয়ার যেটা দেখলাম, তো ওদের পক্ষে 4 জনের জন্য এতটুকু করা সম্ভব, তো বাকি পরে যে গ্রুপ এসে দাদাদের ওপর অ্যাটাক বা হলো, আমরা 2 জন যদি একা হতাম তাহলে তো আরও 3 জন, 2 জন আরও কিছু হতে পারতো। আমি বাই প্রফেশন সিভিল ইঞ্জিনিয়ার, আমাকে নিজেকে সাইডে যেতে হয়, কাজ করতে হয়। আমি নিজে কি করে বেরোবো আমি বুঝতে পারছি না। এখানে তো এত লোকের মধ্যে, বাড়ির মধ্যে এরকম হচ্ছে, তো আমি একটু দূরে এখান থেকে যদি কোথাও জায়গায় সাইড ভিজিটে যাই, সেখানে আমার উপর কোনো অ্যাটাক হবে না। এখন এরা যেহেতু আরও ইনফ্লুয়েন্সিং লোকজন, মানে ওটাই বেশি ভয় অ্যাকচুয়ালি। গ্রেপ্তার হয়েছে সেই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে, তো কোনো রকমভাবে আপনাদের উপরে বা আপনাদের পরিবারের উপরে কোনো চাপ কি তৈরি হচ্ছে নাকি? চাপ তো ডেফিনেটলি তৈরি হচ্ছে, খবর এদিক ওদিক থেকে কিছু আসছে। মঙ্গলবার রাতে আপনি তখন কোথায় ছিলেন এবং কিভাবে জানতে পারলেন? হঠাৎ আমার কাছে ফোন, যে আমার বোনের ফোন, যে দাদা আমাকে বাঁচা, আমাকে ওরা মেরে ফেলে দেবে, ওরা ফেলে পেটাচ্ছে, আমাকে মেরে ফেলে দেবে। ওখানে যাওয়ার পরে সেই পরিস্থিতিটা কি, তাকে ঘিরে রয়েছে 30-35 জন মানুষ। আমার বোন আমার দিকে তাকিয়ে বলছে যে এই ছেলেটা ওর মধ্যে ছিল, ওর মুখ দিয়ে তখন অঝরের রক্ত বেরোচ্ছে, বললো এখানে কামড়ে দিয়েছে। হ্যাঁ, তো সেই মুহূর্তে আমি তাকে বলতে যাই, ভাই ও কি অন্যায় করেছিল যাকে তুমি মারতে গেলে? বলতেই আমাকে এখানে ঘুষি মারে প্রচণ্ড জোরে, আমি পড়ে যাই নিচে, লুটিয়ে পড়ি। তার উপরে উঠে তখন পরপর নাক, মুখ, ঠোঁট এই বরাবর আমাকে ঘুষি মার। পরপর আমাদের বাকি বন্ধুরা আসতে থাকলে তাদের উপরেও অত্যাচার করা হয়। একজনকে তো মানে মেরে ফেলে দিয়ে তার পা, টিবিয়া পর্যন্ত ভেঙে গেছে, ফ্র্যাকচার হয়ে গেছে। এটা আমাদের কল্পনার অতীত। আমরা কখনো এই জিনিস, আমরা তো ভাবা দুঃস্বপ্নেও আমাদের আসে না যে এরকম একটা ঘটনা এখানে ঘটতে পারে। এই ঘটনা আমাদের কল্পনার অতীত। আমি তো আতঙ্কিত, মার খেলাম ঠিক আছে, বোনটাকে তো হয়তো বাঁচালাম, সে হয়তো ধর্ষিতা হতে পারত। এফআইআর আমাদের সেই মুহূর্তে নিয়েছে, কিছু জনকে অ্যারেস্ট করেছে, কিন্তু প্রকৃত তদন্তটা হোক, কারা আছে এখানে, মাথায় কারা আছে, তারা কি
দুষ্কৃতকারী নয়, তারা কি পরিচিত গুন্ডা নয়, সেটা তদন্ত করে তারা বের করুক, এটা আমি বলতে পারবো না। এই যে লোকজনকে জড়ো করা নিশ্চয়ই প্রভাবশালী, না হলে এত মানুষকে কি করে জড়ো করতে পারে একজন মানুষ, এটা তো তদন্ত করে পুলিশের কাজ, প্রশাসনের কাজ। এটা আমার মনে হয় সমস্ত নাগরিকের, দল, রাজনীতি, রং সমস্ত কিছু ভুলে এই জিনিস চলতে দেওয়া যায় না। সামাজিক অবক্ষয়ের কারণে মহিলাদের উপর অত্যাচার বাড়ছে, প্রত্যেককে পুলিশের নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ভাই ভোটার দিন মন্তব্য মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পুলিশকে তো নিশ্চয়ই সক্রিয় থাকতে হবে, কারণ তারাই আমাদের নিরাপত্তা রক্ষী, তারা আমাদের নিরাপত্তা দেয়। সক্রিয় তো নিশ্চয়ই থাকতে হবে, কিন্তু ম্যান টু ম্যান গার্ড দেওয়া যাবে না। কিন্তু যেটা আমার একটা মনের মধ্যে কোথাও যেন একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা দিচ্ছে যে মানুষের মধ্যে কি ইনটলারেন্স বাড়ছে, মানে অসহিষ্ণুতা বেড়ে যাচ্ছে মানুষের মধ্যে। সেটা কেন? তার বিরুদ্ধে একটা জনমত তৈরির প্রবণতা থাকা উচিত। সভ্যতা আদিযুগ থেকে ক্রাইম ছিল, ওদের ক্রাইম থাকবে, সব জায়গায় থেকে যাবে, এটা কখনো শেষ হয়ে যাবে না। অন্ধকার থাকবে, তারপর আলোও থাকবে, থাকবেই। কিন্তু সেটাকে কতটা মানে সংযত করা যায়, কত কমিয়ে আনা যায়, কত মানুষের মনের পরিবর্তন ঘটানো যায়, এগুলো দেখতে হবে। বীরভূমের মোহাম্মদ বাজার, সেখানে মোহাম্মদ বাজারের নার্সের উপর হামলার ঘটনায় এক চাঞ্চল্যকর মোড়। সহকর্মীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করাতেই হামলা, এমনই দাবি করা হচ্ছে হামলার প্রত্যক্ষদর্শী আশাকর্মীর তরফে। হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, আপডেট কি? পুলিশের কি পদক্ষেপ এখনো পর্যন্ত? দেখো, গ্রেপ্তার যাকে করা হয়েছিল অভিযুক্ত যুবক, তাকে আজ বীরভূমের সিউড়ি আদালতে তোলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, হেফাজতে নেওয়া হবে পুলিশের পক্ষ থেকে, এবং ঠিক কী কারণে এই ঘটনা তিনি ঘটিয়েছেন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে ওই যে স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রের একজন আশাকর্মী তিনি দাবি করছেন যে ওই স্বাস্থ্যকেন্দ্রে অপর একজন তরুণী নার্স রয়েছে, তাকে উত্ত্যক্ত করতে এবং তার কাছে বারবার আসতো ওষুধ নেওয়ার জন্য বিভিন্ন অসুখের অছিলাই। এরপর কিন্তু গতকালও সেইভাবে এসেছিল, কিন্তু এসে যখন দেখতে পাই ওই তরুণী নার্স সেখানে নেই, তারপরেই কিন্তু এই যে 54 বছর বয়সী যে মহিলাকে আক্রমণ করা হয়েছে তার ওপর চড়াও হয়। ওই যে ওই যে স্বাস্থ্যকেন্দ্রর ভেতর ঢুকে পড়ে এবং সেখানের যে দরজা, সেই দরজা প্রথমে বন্ধ করে দেওয়া হয়। একাই ডিউটি করছিলেন সেই সময় ওই নার্স, এবং দরজা বন্ধ করার পর বেধড়কভাবে তাকে মারধর করা হয়। তিনি যখন সেখান থেকে পালিয়ে আসতে যাচ্ছিলেন তখন তাকে ফের টেনে হ্যাঁচড়ে মাটিতে নিচে নামিয়ে ফের মারধর করা হয়, এবং কোনো ক্রমে যখন তিনি সেখান থেকে পালিয়ে যান, দরজা বের করে দরজা খুলে যখন বাইরে আসেন তখন ফের মাথার পেছনের দিকে মারধর করা হয়। অর্থাৎ 3 জায়গায় এবং নক্কারজনক ঘটনা। হিমাদ্রি, আপাতত তোমাকে ধন্যবাদ। আমাদের সেন্টারে একটা সিএইচও ম্যাডাম, 25 বছর বয়স, দেখতে সুন্দর, উনি কিন্তু এনসিডি, জ্বর, ঠান্ডা লাগা, ব্যথা, কাশি এইসব ওষুধপত্র দেন। আর এই দিদি আমাদের ইঞ্জেকশন দেন, গর্ভবতী মা, প্রসূতি মা, এদেরকে কিন্তু ইঞ্জেকশন দেন বাচ্চাদের। এবার ঢুকেই কিন্তু বলেছে ওই দিদি কই, তো ওই দিদি নাই, ছুটিতে আছে। ওই ছেলেটা কিন্তু ওই আমাদের অনন্যা ম্যাডামকে টার্গেট করে গিয়েছিল রেপ করার জন্য, উনি ছিলেন না তখন। ওইটা কিন্তু আমার দিদির কে হয়ে গেল। আমরা কিন্তু আতঙ্কিত, আমরাও তো মহিলা, একটা 54 বছর মহিলাকে রেপ করতে গেছে, মার্ডার করতে গেছে, তাহলে আমরা তো সেই 45-48 বছর, আমরা তো মহিলা, তাহলে আমাদেরও তো আতঙ্কিত। আমরা কিভাবে সেন্টার যাব? আমরা তো অ্যারেস্ট হয়েছে, নিরাপত্তার হাইয়েস্ট প্রায়োরিটি, এবং ডিএম সাহেবকে আমরা জানিয়েছি। ডিএম সাহেবও বলেছেন যে এটা স্টার্ন অ্যাকশন নেওয়া হবে, এসপি সাহেবকেও জানানো হয়েছে। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যে প্রতিটা সাব সেন্টারে তো পুলিশ বোধহয় প্রশাসনের পক্ষেও দেওয়া সম্ভব না। সবাইকে বলা হয়েছে যে কেউ একা যেন ডিউটি না করে, অন্তত মানে দলবদ্ধ হয়ে 2-3 জন একসাথে থাকে, এরকম। এফআইআর করা হয়েছে, বিএমওএইচ এফআইআর করেছে। কিছু ওষুধ চেয়েছিল, এখন সেই ওষুধ তো নাকি সে দিচ্ছিল, তার মধ্যে হঠাৎ সে মদ্যপ হলে যা হয় আর কি।